সুধী দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে। এটি এমন একটি বাজেট যেটি ঘোষণা করা হয়েছে গণঅভ্যুত্থান পরবর্তী এক অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে। এই সরকার যখন ক্ষমতায় এসেছিল তাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা ছিল। তাদের মধ্যে প্রধান যে প্রত্যাশার বিষয়টা ছিল যে তারা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যত ধরনের অপরাধ হয়েছে, বিশেষ করে জুলাই হত্যাকাণ্ড, সেটার বিচার করবে। তারপর তারা রাষ্ট্রের বিভিন্ন স্তরে আইন সংস্কারের মাধ্যমে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মাণ করবে যার মধ্য দিয়ে পরবর্তীতে কোনো ফ্যাসিস্টের উদ্ভব ঘটবে না, এবং পর্যায়ক্রমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে অর্থাৎ নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু বাজেট ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে থেকেই প্রশ্ন করা হচ্ছে, সত্যি কি এই বাজেট যে আমাদের জুলাইয়ের যে চেতনা সেটাকে প্রতিনিধিত্ব করে, নাকি নতুন পোশাকে পুরনো শাসনের ধারাবাহিকতা? তাই আমরা দেখব এতে কতটা শ্রমিক কৃষকের স্বার্থ রক্ষা করা হয়েছে, বা আমাদের যে দেশীয় শিল্প বিকাশের কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের নতুন একটা আলোচিত ঘটনা যে অর্থ পাচার হয়ে যাওয়া, সেই পাচার হওয়া অর্থ ফেরত নেওয়ার বিষয়ে বাজেটে কোনো কথা বলা হয়েছে কিনা। এটা আমরা সর্বোপরি দেখব যে আসলে এই বাজেটে কার স্বার্থ দেখা হচ্ছে। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা লক্ষ্য করেছি অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় আমাদের দেশের যে বর্তমান অর্থনীতি, অর্থাৎ যে সময়টাতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছেন তার একটু করুণ চিত্র তুলে ধরেছেন তিনি। তার ভাষায়, অন্তর্বর্তী সরকার এমন এক মুহূর্তে দায়িত্ব নিয়েছে যখন অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শীঘ্রই দেশে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কিন্তু আমরা তার যে বাজেট যদি আমরা পর্যালোচনা করি, যে আসলে আমাদের যে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যে আশার যে কথা তিনি বলছেন, সেটা কোনো সুস্পষ্ট প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। বৈষম্যহীন উন্নয়নের কথা বলা হলেও তা বাস্তবায়নের রূপরেখাও নেই। আবার আমাদের প্রতি বছরই যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনা আসে যে কালো টাকা সাদা করার সুযোগ রাখা, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে অতীতে। বর্তমান সরকারের সেই ফ্যাসিস্টদের যে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা, সেটারই পুনরাবৃত্তি ঘটিয়েছে। দেশের জিডিপি প্রবৃদ্ধি 25 বছরের মধ্যে সর্বনিম্ন, বেসরকারি বিনিয়োগ ও ঋণ প্রবৃদ্ধি হার শূন্যের কোঠায়। এছাড়া 3 বছর ধরে লাগাতার যে মূল্যস্ফীতি, ব্যাংক খাতে খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এইসব সংকট থেকে উত্তরণের স্পষ্ট কোনো পথ নির্দেশনা আমরা বাজেটে হয়নি। আবার এই বাজেটে যে দেশীয় শিল্প বিকাশ, কৃষিখাতকে বেশি বিকশিত করা, প্রতিটি বাজেটে যেমন উপেক্ষিত হয়ে আসছে, এবারও আমাদের যে বৈষম্যহীন আকাঙ্ক্ষার যে বাজেট, সেখানেও তো কোনো ব্যতিক্রম দেখিনি। এর দেশীয় শিল্প বিকাশে, বিশেষ করে কৃষিভিত্তিক বা প্রযুক্তি নির্ভর শিল্পায়নের জন্য কোনো সুসংহত কৌশল বা রূপরেখা উপস্থাপন করা হয়নি। গত এক দশকে শিল্পায়নের নামে যেটা ঘটেছে তা মূলত আমদানি নির্ভর অ্যাসেম্বলিং খাতের সম্প্রসারণ। এই মডেলের লাভ হবে একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী যাদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কৃষি খাতের চিত্রে উদ্বেগজনক। আমরা জানি যে জিডিপিতে কৃষির অবদান প্রায় 11%, আর দেশের মোট কর্মসংস্থান জনসংখ্যার প্রায় 44.42% কৃষি খাতে নিয়োজিত। অথচ আমরা দেখছি বরাবরের মতো কৃষকের উৎপাদন খরচ বাড়ছে বহুগুণে। কারণ যে কৃষি উপকরণ, জ্বালানি তেল, সার, সব কিছুর যে বীজ, কীটনাশক, সব কিছুর ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এর ফলে যে কৃষি উৎপাদন ব্যয় সেটা ধীরে ধীরে বাড়ছে। অথচ কৃষি পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করার জন্য রাষ্ট্রের কোনো কার্যকরী নীতিমালা নেই। বরং বাজেটে জিডিপিতে কৃষির অংশ কমে 0.7% নেমে এসেছে।
যেখানে 2009 সালে ছিল 1.2%। কৃষিকে আধুনিকায়নের জন্য যে ধরনের রাষ্ট্রীয় বিনিয়োগ প্রয়োজন, বাজেটে সে ধরনের দিক নির্দেশনা অনুপস্থিত। ফলে আজও কৃষক বাজারের দর উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন। আমরা জানি বাংলাদেশে প্রতি বছর প্রায় 8 কোটি মেট্রিক টন কৃষিপণ্য উৎপাদিত হয়, কিন্তু দুর্বল সংরক্ষণ ব্যবস্থা, প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাব এবং ভাঙাচোরা সরবরাহের চেনের কারণে এর অন্তত 20-30% নষ্ট হয়ে যায়। একটি দায়িত্বশীল রাষ্ট্র যদি কৃষিভিত্তিক শিল্পায়নকে অগ্রাধিকার দিত, হবে হিমাগার নির্মাণ, প্যাকেজিং সুবিধা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ইউনিট এবং উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলায় রাষ্ট্রীয় বিনিয়োগ বরাদ্দ করত। এতে শুধু কৃষকের আয় বাড়ত না, বরং গ্রামীণ শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানও হতো। এবারে বাজেটটা অবশ্য আমরা এ বিষয়ে দেখেছি কিছুটা আলোকপাত করা হয়েছে, কিন্তু তার এই কথায় আশ্বস্ত হওয়ার কিছু নেই, কারণ আমরা অতীতে এসব শুনে শুনে অভ্যস্ত। আমরা জানি কৃষির অন্যতম সংকট পরিকল্পিত বাজার ব্যবস্থার অভাব এবং ব্যবসায়ী ও ফেরিয়াদের সিন্ডিকেট। এসব দূর করার কোনো পরিকল্পনা নেই, বরং এই বাজেট অনেকটাই শহর কেন্দ্রিক অবকাঠামো এবং বিদ্যমান মেগা প্রকল্পগুলো টিকিয়ে রাখার চেষ্টা স্পষ্ট। আমরা বরাবরই শুনে আসছি যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, তাহলে এই কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা থাকা সত্ত্বেও বাজেট নির্মাতা তার বরাবর উপেক্ষা করে চলেছেন। আর এই অন্তর্বর্তী সরকারে যে তার ব্যতিক্রম নয়, তারা এই বাজেটে সেটা একটা স্পষ্ট ছাপ রেখেছেন। তারা গ্রামীণ অর্থনীতি নয়, বরং শহরের শ্রেণীর প্রয়োজনকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা বরাবরই লক্ষ্য করি যে সরকারই থাক না কেন, তারা শিক্ষা খাতকে বাজারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এরকম প্রচারণা চালায়। তো তারপর পরে আমাদের শিক্ষার কি উন্নতি হয়েছে এটা আমরা তার চিত্র দেখে বুঝতে পারবো। এবারও তা ব্যতিক্রম হয়নি। অর্থ উপদেষ্টা বলেছেন, বাজারে তিনি যেটা ঘোষণা করেছেন, এবারও সেই শিক্ষা খাতে নাকি সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি যে ইউনেস্কোর নির্দেশনা অনুসারে একটি দেশের মোট বাজেটের 15-20% কিংবা জিডিপির 4-6% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত। অথচ 2025-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে 95,646 কোটি টাকা, যা মোট বাজেটের মাত্র 12.1%, এবং জিডিপির অংশে সেটা দাঁড়ায় মাত্র 1.72%। অর্থাৎ আমরা এখনো আন্তর্জাতিক মানদণ্ড থেকে অনেক পিছিয়ে রয়েছি। শুধু পরিমাণে নয়, বরাদ্দের ব্যবস্থাপনাগত কাঠামোতেও রয়েছে প্রশ্ন। শিক্ষকদের বেতন কাঠামো পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা বাজেটে নেই। অথচ আমরা জানি গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে প্রথম শর্ত হচ্ছে মেধাবী ও প্রশিক্ষিত শিক্ষকবৃন্দকে আকর্ষণ করা। কিন্তু এই পেশায় যদি তাদের আর্থিক যে ন্যায্য বা একটা সম্মানজনক যে বেতন কাঠামো নিশ্চিত করা না যায়, তাদেরকে ধরে রাখা কখনোই সম্ভব নয়। আবার এই শিক্ষাক্ষেত্রে আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে ছাত্র শিক্ষকের অনুপাত। বাংলাদেশের অধিকাংশ বিদ্যালয়ে এখনো একজন শিক্ষকের কাঁধে 50-60 জন ছাত্র। তাহলে এই যে ছাত্র শিক্ষকের অনুপাত, এটা কিভাবে কমাতে হবে বা কিভাবে সরকার কমাবে, এ সম্পর্কে কোনো দিক নির্দেশনা এই বাজেটে নেই। অবকাঠামোগত উন্নয়নের দিকে কিছু বরাদ্দ রাখা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 47,583 কোটি টাকা, যা দিয়ে নতুন ভবন বা শ্রেণীকক্ষ নির্মাণ হতে পারে। কিন্তু তাতে কি শ্রেণীকক্ষের ভেতরে শিক্ষার মান উন্নয়ন হবে? আবার উচ্চশিক্ষার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় গবেষণা। সেখানেও আমরা বরাবরের মতো দেখেছি যে সেখানেও আমরা অতীতে দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাতে বরাদ্দ পায় শূন্যের কোঠায়। তো এবারও যে বরাদ্দ দেওয়া হয়েছে, তাতে করে যে সেই গবেষণা খাতের বেশি উন্নয়ন হবে, এটা কোনো রকমই আমরা বুঝতে পারছি না। অর্থাৎ যতই আমরা বলছি যে নতুন বন্দোবস্ত, নতুন সরকার বা নতুন আশা বলছি, কিন্তু তাদের সব যে ঘটনা সবকিছুই আমাদের কাছে মনে হচ্ছে যে সেই পুরাতন শাসন আমলের একটা পুনরাবৃত্তি মাত্র। কাঠামোগত সংস্কারের কোনো বার্তাই বাজেটে নেই। বরাদ্দ হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু তা জাতীয় বৈশ্বিক চাহিদার তুলনায় নগণ্য। শিক্ষাকে যদি মানব সম্পদ উন্নয়নে ভিত্তি ধরা হয়, তবে এই বাজেট সেই ভিত্তিকে দুর্বল করে রাখছে একটি জ্ঞানভিত্তিক সমাজের স্বপ্নের বিপরীতে গিয়ে। আবার দেশের নাগরিকের অন্যতম প্রধান যে খাত, স্বাস্থ্য খাত,
সেখানেও যে তুলনামূলকভাবে অগ্রগতির জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটা আমরা এই বাজেটে লক্ষ্য করিনি। আমরা দেখেছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১,৯০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা মোট বাজেটে প্রায় ৫.৩%, এবং জিডিপির আনুমানিক ০.৭৭%। অথচ আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে একটি কার্যকরী স্বাস্থ্য ব্যবস্থার একটি মানদণ্ড দিয়েছে, সেখানে জিডিপির কমপক্ষে ৫% বরাদ্দের কথা বলা হয়েছে। অথচ আমাদের বরাদ্দ তার ধারে কাছেও নেই। বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, টিকাদান কর্মসূচির জন্য বিশেষ বরাদ্দ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শুল্ক পরিহারের প্রস্তাব, এইসব পদক্ষেপ নিঃসন্দেহে ইতিবাচক। তবে এইসব উদ্যোগ সীমিত পরিসরে এবং নির্দিষ্ট কার্যক্রম কেন্দ্রিক। অথচ আমাদের স্বাস্থ্য খাতে মৌলিক অবকাঠামোগত দুর্বলতা, যেমন প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসা ও স্বাস্থ্যকর্মী অভাব, সরকারি হাসপাতালগুলোর যন্ত্রপাতির দুর্বলতা ও শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার অভাব, এইসব বিষয়ে বাজেটে কোনো আমরা দিক নির্দেশনা বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পিত বিনিয়োগের ছাপ আমরা দেখতে পাচ্ছি না। স্বাস্থ্যের মতো একটি মৌলিক অধিকারমূলক খাতের জন্য এ ধরনের সীমিত বরাদ্দ খণ্ডিত উদ্যোগ সামগ্রিক সেবা দপ্তরের বৈষম্য দূর করতে পারবে না। একটি সুস্থ জাতি ও মানব সম্পদ ভিত্তিক উন্নয়ন কাঠামো গড়ে তুলতে হলে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বিনিয়োগ, অবকাঠামোগত সংস্কার ও জনগণ কেন্দ্রিক পরিকল্পনা অপরিহার্য। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই বাজেটে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ব্যাধি অর্থ পাচার ও লুটপাটের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেই। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রায় ২০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এসব অর্থ গিয়েছে মালয়েশিয়া, কানাডা, দুবাই, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরও বহুবার উল্লেখ করেছেন, দেশের শীর্ষ ধনীদের অধিকাংশের সম্পদ এখন বিদেশে। অথচ এই বাজেটে না আছে কোনো অ্যাসেট রিকভারি ইউনিট গঠনের ঘোষণা, না কোনো বিশেষ ট্রাইব্যুনালের কথা। আবার ৩.৫ লক্ষ কোটি টাকার উপরে যে খেলাপি ঋণ রয়েছে, সেসব বিষয়ে কোনো কথা নেই। এসব তথ্য উপেক্ষা করে এমনভাবে বাজেট পেশ করা হয়েছে যেন গত ১.৫ দশকের অর্থনৈতিক লুটপাট ইতিহাস থেকে মুছে ফেলা শ্রেয়। গণঅভ্যুত্থানের পর মানুষ একটি নতুন রাষ্ট্র কাঠামোর স্বপ্ন দেখেছিল, যেখানে রাষ্ট্র হবে জনগণের, শিল্প হবে জাতীয় স্বার্থে নিয়ন্ত্রিত, কৃষক ও শ্রমিক থাকবে উৎপাদনের কেন্দ্রে। বাজেট হবে এক ধরনের রাজনৈতিক প্রতিশ্রুতির ন্যায় ভিত্তিক বন্ধনের দলিল। কিন্তু বাস্তবে বাজেট যে চিত্র তুলে ধরেছে তা হতাশাজনক। এখানে অভ্যুত্থানের চেতনার কোনো প্রতিফলন নেই, বরং এতে এমন একটি দলিল যা ক্ষমতাসীন অভিজাত শ্রেণীর জন্য স্ট্যাটাস কো ধরে রাখার কাজ করছে। তাই বাজেট উপস্থাপনে বা ভূমিকায় শব্দাবলী উপস্থাপন বদলেছে, কিন্তু মূল কাঠামোর কোনো পরিবর্তন ঘটেনি। অবিচার, বৈষম্য, লুটপাটে আচ্ছন্ন। এটা একটি শব্দ সজ্জিত প্রতারণার নথি, যা আদতে সেই ১৫ বছর ধরে শাসক শ্রেণীর যে অংশটা লুটপাট করে অঢেল সম্পদ বা সম্পদের পাহাড় গড়েছে, তাদের নিরাপত্তাই নিশ্চিত করেছে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা সেই পুরনো কৌশলী দেখেছি, যে ঋণ পরে ঋণ শোধ। আমরা জানি বর্তমানে সরকারের ঋণ দাঁড়িয়েছে প্রায় ২০ লক্ষ কোটি টাকা, যা ২০২৬-২৭ অর্থ বছরে বেড়ে ২৬,০৩,০০০ কোটিতে পৌঁছাবে বলে মধ্যমেয়াদী অর্থনৈতিক নীতি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বাজেটের আকার যত বড়ই হোক, যদি তার ভিত্তি হয় বিদেশি ঋণ, অভ্যন্তরীণ ঋণ, সেটি অর্থনৈতিক স্বাধীনতার বিপরীতে পরিণত হয়। বিগত সরকারের আমলে আমরা এই প্রবণতা ভয়াবহ মাত্রায় লক্ষ্য করেছি, কিন্তু অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এই বাজেটে সেই প্রবণতা থেকে বেরিয়ে আসার কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করে, বরং এই বাজেটও এক ধরনের ঋণ সর্বস্ব দর্শন বহন করেছে, যেখানে আয়ের উৎস বাড়ানোর বদলে দায় বাড়ানো হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করেন অন্তর্বর্তী সরকারের হাতে ছিল একটি ঐতিহাসিক সুযোগ। তারা চাইলে একটি ব্যতিক্রমী বাস্তবায়নযোগ্য বাজেট দিতে পারতেন, যা পুরনো ব্যর্থতা ভেঙে নতুন রাজনৈতিক অর্থনৈতিক ভিত্তি নির্মাণ করতে পারত। কিন্তু সেই সুযোগকেও অগ্রাহ্য করা হয়েছে। তাই রাজনৈতিক সরকারের ছকে সাজানো বাজেট দিয়ে কাঠামোগত বৈষম্য ভাঙার চেষ্টা সত্যি হাস্যকর। অর্থ উপদেষ্টা তার বাজেটে ১১টি সংস্কার কমিশনের কথা বলেছেন,
যা দুর্নীতি ও সুশাসনের ঘাটতি দূর করার লক্ষ্যে কাজ করবে বলে দাবি করা হয়েছে। কিন্তু একই সঙ্গে এই বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়েছে, যা পুরো সংস্কার ভাবনার সঙ্গেই সাংঘর্ষিক। ফ্যাসিবাদী সরকারের সময়ে সবচেয়ে সমালোচিত নীতি ছিল এই কালো টাকা সাদা করাতে হবে। অন্তর্বর্তী সরকারের বাজেটে তার পুনরাবৃত্তি প্রমাণ করে যে আধুনিকত পরিবর্তনের সাহস রাষ্ট্র এখনো দেখাতে পারেনি। এই দ্বিচারিতা সংস্কার নয়, বরং বিশ্বাসহীনতার জন্ম দেয়। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি, এই যে 2025-26 অর্থ বছরের যে বাজেট গত 2 জুন আমাদের অর্থ উপদেষ্টা উপস্থাপন করেছেন, তা কোনোভাবেই সেই জুলাইয়ের যে চেতনার কথা আমরা যে বলছি, সেই জুলাইয়ের চেতনার কথা আমরা যে বলছি, যার জন্য যে হাজার হাজার মানুষ জীবন দিল, তারা আহত হলেন, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না। এই কারণটাও আমরা জানি, কারণ এই যে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া বা মানুষের যে ত্যাগ, মানুষের যে সংগ্রাম, সেটা যে বারবার হাতছাড়া হয়ে যায়, এটা ইতিহাসে এটাই নতুন নয়। সেটা আমরা 71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেখেছি, আমরা 90-এর যে গণ অভ্যুত্থান সেখানেও দেখেছি, বা বিভিন্ন জায়গায় সময় আমরা দেখেছি যে জনগণ রাস্তায় নামে, তারা সংগঠিত হয়ে একটি শাসনের অবসান ঘটায়। কিন্তু যেহেতু জনগণ রাজনৈতিকভাবে সুসংগঠিত নয়, সেই কারণে সে রাজনৈতিক নিয়ন্ত্রণটা তারা নিতে পারে না। যারা তাদের সেই আন্দোলনের উপর ভর করে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখিয়ে যারা ক্ষমতায় আসেন, তারা বরাবরই সেই জনগণের সঙ্গে প্রতারণা করেন। সেই কাঠামোগত যে লুটপাট শোষণ, সেই লুটপাট শোষণ যন্ত্রটাকেই টিকিয়ে রাখার তারা চেষ্টা করেন। এই বাজেটে সেটাই প্রতিফলিত হয়েছে। তবে এটাও ঠিক, জনগণ যেমন বারবার প্রতারিত হয়, আবার সংগঠিত হয়, অর্থাৎ একটু অভ্যুত্থানের তারে অপেক্ষা করে নতুন আরেকটু অভ্যুত্থান, সেভাবেই জনগণ সংগঠিত হবে। একদিন এই সংগঠিত জনগণ তার রাজনৈতিক ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ন্যায্য হিস্সা প্রতিষ্ঠিত করতে পারবে। এই প্রত্যাশায় রেখে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।